গল্পের শুরুতেই আমরা জানতে পারি যে জীবনের প্রত্যেকটা ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে পূরণ করতেই আমরা ছুটে চলি এই মিথ্যে বিশ্বাসের দুনিয়ায়। তবে আজ অন্তত আমি কথা দিচ্ছি, এই গল্পটি আজকে আপনার হৃদয়কে শান্ত অনুভব করাবে। গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখি। এই মেয়েটির নাম হচ্ছে হানা, ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্রী। আর এই ছেলেটির নাম হচ্ছে ইস্যু, আমাদের গল্পের প্রধান চরিত্র, ইন্টার সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট। একটু আগে যে মেয়েটিকে দেখেছিলেন হানা, সেই তো ইস্যুকে অনেক পছন্দ করে, কিন্তু সে কোনোদিনই তাকে তার ভালোবাসার কথা জানাতে পারেনি। জানালে যদি অ্যাকসেপ্ট না করে, যদি সে অপমান করে, এই হয়েছে ব্যাপার। তাই হানা কোনোদিন ইস্যুর সামনে গিয়ে কথা বলতে পারেনি। এরপর কিছু বছর পার হয়ে যায়, আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। হানা এখন লেখাপড়া শেষ করেছে, তাই সে তার সিটির বড় ইন্টারন্যাশনাল কোম্পানিতে ডিজাইনারের জব করে। রোজকার মতোই আজকে সে অফিসের কাজ করছিল। তখন তার একজন কলিগ তাদের নতুন একজন আর্কিটেক্টের কাজের প্রশংসা করছিল। হানা যখন সেই আর্কিটেক্টের ছবি দেখে, তখন সে তাকে চিনতে পারে, কারণ সেই নতুন আর্কিটেক্ট আর কেউ নয়, সে তার কলেজের সিনিয়র ইস্যু। তাই হানার কলিগকে সে বলে, আমি তো এনাকে চিনি, উনি আমার কলেজের সিনিয়র ছিলেন। আর তার কলিগের কাছ থেকে জানতে পারে যে ইস্যু তাদের কোম্পানির সাথে বড় একটা প্রজেক্টে কাজ করছে। আর আজকে সন্ধ্যায় তাদের কোম্পানির পক্ষ থেকে একটা অফিস পার্টির আয়োজন করা হয়েছে এবং সেখানে তাদের কোম্পানির সকল ওয়ার্কারদের সাথে মিটিং করা হবে। সেসব জানতে পারে। পরে হানা অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেক বছর পর তার ভালোবাসার মানুষটিকে দেখতে পাবে। এই ফিলিংস সত্যি অসাধারণ। সন্ধ্যায় হানা কাজ শেষ করে এবং অবশেষে তাদের অফিস পার্টিতে আসে। আর তার মনে হয় প্রত্যেকটা মেয়েই চায় যে তার ভালোবাসার মানুষটির সামনে নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে। তাই আমিও তার ব্যতিক্রম নয়। আর এখানে তো অনেক বছর পর ইস্যুর সঙ্গে দেখা, তাই হানাকে দেখে বলে উঠলেন, ইস্যু যে কেমন আছো? সে বলে, আপনি আমাকে চিনতে পেরেছেন? সামনে গিয়ে বসে বলে, অনেক বছর পর দেখলাম। হানার ইস্যুর সামনে লজ্জা লাগছে, কিন্তু সে বলে ওঠে, ইস্যু ঠিক আগের মতোই আছে, সবার সাথে অনেক হাসি খুশিভাবে কথা বলছে। এরপর মিটিং করতে করতে অনেক রাত হয়ে যায়। হানা তখন হাসি খুশি ছিল, কারণ তার ভালোবাসার মানুষ হানাকে চিনতে পেরেছে। তারপর মিটিং শেষে হানা যখন নিজে থেকে বিদায় জানাতে যায়, তখন সে এমন কিছু দেখতে পায় যা সে কল্পনাও করেনি। সে দেখে ইস্যু অনেক কষ্টে হাতের ওপর ভর করে আস্তে আস্তে নিজে ওই হুইল চেয়ারের ওপর দিকে যাচ্ছে। ইস্যু এখন হাঁটতে পারে না। এসব দেখে হানা পুরোপুরি আটকে শক হয়ে যায়। তখন ইস্যু হানার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আসছি। হানা নিজের ওপর মন খারাপ করে, বাড়িতে থাকে। এভাবে বলতে থাকে যে মানুষটা কলেজের বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ নিত, পুরো কলেজ তার ফ্যান ছিল, আর এখন তারই অবস্থা, এখন সে হাঁটতে পারে না। হানা এত সহজে মানতে পারে না। পরদিন হানা কাজ করছিল, তখন তার কলিগ বলছিল, ইস্যু কিন্তু অনেক হ্যান্ডসাম আর অনেক ভালো একটি ছেলে, কিন্তু সেটা হলেও তার সাথে কোনো মেয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে না, কারণ সে একজন পঙ্গু মানুষ। যে তার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখবে, সে তো তার জীবনের অনেক কঠিন হয়ে দাঁড়াবে। পরদিন যখন অফিসে আসছে, তখন সে দেখতে পায় যে আজকে তাদের অফিসের সার্কুলার তৈরিতে সে মনোযোগ দিয়ে কাজ করছিল। হানা তখন তার কাছে কিভাবে কথা বলবে খুঁজে পায় না। তাই সে বলে ওঠে, আপনি কি আজ রাতে আমার সাথে একটু ডিনার করবেন প্লিজ? ইস্যু মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। এরপর কাজ শেষ করে দুজন গল্প করতে করতে রেস্টুরেন্টে যাচ্ছিল। ইস্যু বলছিল, তুমি তো অনেক ভালো ছাত্রী ছিলে তাই না? আর তুমি অনেক ভালো ড্রয়িং করতে, ঠিক না? হানা অবাক হয়ে যায় তার কথাগুলো শুনে, যে মানুষের সব কিছু পরিষ্কার মনে আছে। এরপর তারা রেস্টুরেন্টে পৌঁছে যায়। আর ইস্যু বলছিল, যখন আমি কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হই, তখন রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় আমার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর ডক্টর আমাকে বলেছিল আমি আর কখনো হাঁটতে পারবো না, সারা জীবন আমাকে হুইল চেয়ারে বসে কাটাতে হবে। তবে এতে আমি মোটেও মন খারাপ করিনি, তাই ভাগ্যকে মেনে নিয়েছি, কারণ আমি যত তাড়াতাড়ি ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নেব ততই ভালো। তবে এর জন্য আমার বড় একটা সমস্যা হয়েছে, পঙ্গু বলে কেউ আমাকে কোনো কাজ দেয় না। এই কোম্পানিতে অনেক চেষ্টা করে আমি কাজটা পেয়েছি। এই কাজটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাকে এই কাজটা ভালোভাবে শেষ করতে হবে। এরপর দিন সে যখন অফিসে কাজ করছিল, তখন তার কাছে একটা ফোন আসে। ফোনটা পেয়ে সে ছুটে হসপিটালে চলে আসে। আমরা দেখতে পাই ইস্যুর একটা অপারেশন হচ্ছে, তার কোমর থেকে রক্ত পড়ছে। এসব দেখে হানা বাইরে চলে আসছে। তখনই এক ফ্রেন্ড তাকে বলে, ইস্যু এ প্রজেক্ট নিয়ে অনেক পরিশ্রম করছে, আর যখন সে অ্যাক্সিডেন্ট করেছিল তখন তার স্পাইনাল কর্ডে খারাপ কিছু হয়েছিল, যার কারণে তার বারবার ফিভার চলে আসে, কিন্তু সে অসুস্থতা নিয়েও নিয়মিত কাজ করে যাচ্ছে।
আর সে যে প্রজেক্টে কাজ করছে সেই প্রজেক্টে কাজ শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে জমা দিতে হবে। এই জন্য এই অবস্থাতেও ইস্যু ঠিক মতন কাজ করছে, কারণ তার কাছ থেকে যদি এই কাজটা একবার হাতছাড়া হয়ে যায় তাহলে সে আর কোনো কাজ পাবে না। কিছুক্ষণ পর হানা ইস্যুর সঙ্গে দেখা করতে আসে। সে দেখে ইস্যু ওই অবস্থা নিয়ে উপর হয়ে কাজ করছে। তখন সেখানে একজন নার্স চলে আসে। ইস্যুকে এই অবস্থায় দেখে কাজ করতে দেখে নিষেধ করে এবং বলে আপনার কাজ করা ঠিক না। কিন্তু ইস্যু নার্সের কোনো বাধা শুনছিল না, সে তার কাজ করে যাচ্ছিল আর বলছিল আমার জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রজেক্টটা। হানা এটা দেখে বুঝতে পারে তার জন্য এই প্রজেক্টের কাজটা কত বেশি ইম্পর্টেন্ট। হানা তখন নার্সের কাছে মাথা ঝুঁকিয়ে রিকোয়েস্ট করে ইস্যুকে দয়া করে তার কাজ করতে দিন, আমি তার সঙ্গে থাকবো, তাকে বেশি প্রেশার নিয়ে কাজ করতে আমি দিব না। ইস্যু দেখতে পায় হানা নিজের মাথা ঝুঁকিয়ে নার্সের কাছ থেকে পারমিশন নিচ্ছে। এরপর আমরা দেখতে পাই ইস্যুর প্রজেক্টটা যা হানা নিজের হাতে জড়িয়ে ধরে আছে যাতে সে একটু আরামে কাজ করতে পারে, কিন্তু তারপরেও কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। হানা বলে আমি কি তোমার প্রজেক্টটা কমপ্লিট করতে হেল্প করতে পারি, আমাকে প্লিজ তোমার কাজটা করতে দাও। ইস্যু অনেক অসুস্থ ছিল আর এখন এই অবস্থা নিয়ে সে আজকের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবে না। এই জন্য সে বাধ্য হয়ে হানাকে তার কাজ করতে দেয়। এরপর হানা সারা রাত জেগে ইস্যুর প্রজেক্টটা কমপ্লিট করতে বসে। ইস্যু সব কিছু দেখছিল, কিন্তু তার আমাকে দিয়ে সারা রাত জেগে কষ্ট দিয়ে কাজ করাতে মোটে ভালো লাগছিল না। এই কারণে ইস্যুর মনে মনে গিল্টি ফিলিংস হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এই অবস্থায় হানা প্রজেক্ট শেষ করতে করতে সকাল হয়ে যায়। আর যখন হানা তার কাজ শেষ করে তখন সে দেখতে পায় ইস্যুর চোখ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সে ঘুমিয়ে পড়েছে। এভাবে ঘুমোতে দেখে হানার অনেক মায়া লাগছে। হঠাৎ সে প্রথমবারের মতো ইস্যুর হাত চেপে ধরে, যে হাত ধরার জন্য সে এত বছর ধরে অপেক্ষা করেছে। এরপর অবশ্যই যখন ইস্যুর প্রজেক্টের কাজটা সবাই দেখে এবং ডিজাইনটা অনেক পছন্দ করে, এর মানে হানা প্রজেক্টের কাজটা সঠিকভাবে করতে পেরেছে। অবশেষে হানা একসাথে একটা কফি শপে আসে। এখানে কথায় কথায় হানা তাকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে। ইস্যু একবার বলে ওঠে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং তার সাথে আমার সম্পর্ক রয়েছে। এই কথাটা শুনে হানা অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই বুঝতে দেয় না। আর এরপর সে নিজে থেকেই তার দূরত্বটা বাড়িয়ে নেয় এবং কিছুদিন পরে ইস্যু তার সেই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসে। তাকে বলে তোমার আমার সম্পর্ক কোনো দিন আমার বাবা মেনে নেবে না, এজন্য আমি তোমাকে বিয়ে করতে পারছি না। আমার বাবা অন্য একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন। আগামী 23 তারিখে আমার বিয়ে। আমি বুঝি আমি ক্ষমার অযোগ্য, অপরাধ করতে যাচ্ছি, তাই আমি তোমাকে অনেক বড় কষ্ট দিয়েছি। এরপরও যদি পারো আমাকে মাফ করে দিও, আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। এই কথাগুলো বলে দেয় আর এই কথাগুলো শুনে ইস্যু ভাবে এবং শক হয়ে যায়। ইস্যু এই কারণে যে এতদিন ধরে ভালোবেসেছে তাকে, সে আবার মাঝ রাস্তার মুখে এমনভাবে ফেলে রেখে তাকে চলে যাবে সেটা সে শুনে অনেক কষ্ট পাচ্ছে। সে তার কাছ থেকে এমন কিছু আশা করেনি। ইস্যুর গার্লফ্রেন্ড ইস্যুর সামনে অনেক কান্নাকাটি করে, বলে তুমি আমাকে ভুল বুঝো না, আমি পরিবারের চাপে এমন করতে বাধ্য হচ্ছি। ইস্যু কিছুই বলতে পারে না। হাসি খুশি মানুষটা আজ চুপচাপ হয়ে গেছে। মেয়েটি বলে আমি জানি তুমি আমাকে কোনোদিন মাফ করতে পারবে না, তুমি চুপ করে আছো কেন? আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, কথা বলতে হবে না। আমার সাথে 23 তারিখে বিয়েতে যদি তুমি না আসো তাহলে আমি ভাববো তুমি আমাকে মাফ করে দিয়েছো। আর এরপর সে কাঁদতে কাঁদতে এখান থেকে বের হয়ে যায় আর বলে যায় বিয়েতে যদি তুমি আসো তাহলেই আমি ভাববো কিন্তু তুমি আমাকে মাফ করে দিয়েছো। তাদের এসব কথা আড়াল থেকে শুনে ফেলে হানা। আর আজকে ইস্যুর সাথে হানা অফিসের কাজের ব্যাপারে কথা বলতে এসেছিল, কিন্তু এই মেয়েটির মুখের সব কথা শুনে সে অবাক হয়ে যায়। ইস্যুর মতো ছেলেটিকে কেউ ম্যারেজ করতে চায় না, এটা আবার কি কখনো হতে পারে? এরপর সে ওই মেয়েটিকে রাস্তায় তার সাথে কথা বলার জন্য তার পথ আটকে জিজ্ঞেস করে হানা যে তুমি ওকে কেন ছেড়ে দিয়েছো? তোমার মনে হচ্ছে আমি অনেক খারাপ। এটা বলে ইস্যুর গার্লফ্রেন্ড উত্তর দেয় যে তোমার মনে হতে পারে আমি খারাপ, কিন্তু আমিও একটি মেয়ে আর আমি একদমই খারাপ মেয়ে নয়। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু ওনাকে নিয়ে আমার কোনো ভবিষ্যৎ হবে না। তখন হানা বলে তুমি তাহলে ইস্যুর খারাপ অবস্থায় তুমি তাকে ছেড়ে যাচ্ছ কেন? তখন ইস্যুর গার্লফ্রেন্ড বলে আমাকে তুমি খারাপ ভাবতে পারো ঠিকই, কিন্তু আমার এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর হানা তার কাছে আসে এবং তার সেখানে বসে বলে এখানে ইস্যু হানার কাছে একটা রিকোয়েস্ট করে।
এরপর দেখা যায় ইস্যুর গার্লফ্রেন্ডের বিয়ের দিনে হানা ইস্যুকে তার বিয়েতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সেদিন হানার কাছে রিকোয়েস্ট করেছিল সে যেন তার গার্লফ্রেন্ডের বিয়েতে ইস্যুকে নিয়ে যায়, কারণ সে তার গার্লফ্রেন্ডকে বোঝাতে চাইছে যে সে তাকে মাফ করে দিয়েছে। কোনো একটা মানুষকে বিয়ে করার কোনো মানেই হয় না। এরপরেও তার গার্লফ্রেন্ডের বিয়েতে এসে খুব ধুমধাম করে বিয়ে হচ্ছিল। হঠাৎ সে মেয়েটির চোখে দেখতে পায় ইস্যুর দিকে। ইস্যু তার বিয়েটিতে এসেছে দেখে সে ভাবে যে এর মানে ইস্যু তাকে মাফ করে দিয়েছে। নিজের চোখের সামনে তার ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সঙ্গে বিয়ে হতে দেখে তার বুক ফেটে কান্না আসলেও সে তাকে কিছু বুঝতে দেয় না। সে মুখে হাসি রেখে তার গার্লফ্রেন্ডকে শেষবারের মতো বিদায় জানায়। মাঝখানে সে অসহায়ের মতো হানাকে বলে যে হানা, আমাকে এবার বাসায় নিয়ে চলো, আমি এখানে আর থাকতে পারছি না। এরপর সেখান থেকে ফিরে আসে, আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে। হানা সবসময় তার পাশে থাকে। যখন ইস্যুর মুখে হাসি দেখতে পায় তখন সে নিজেও হেসে ওঠে। এই হানা চায় সবসময় মুক্ত হতে, কারণ সবসময় তার পাশে থাকতে। কিছুদিন পর আর একবার ইস্যুর শরীর অনেক খারাপ হয়ে যায়। এবার তার মা তাকে দেখতে আসছে। হানা বলে, আমি এখন তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে একা রাখতে চাই না। ইস্যু বলে, আমি একাই খুশি। এখন হানা চলে আসে ইস্যুর মায়ের সাথে পরিচিত হয়। ইস্যুর মা তাকে বলে ইস্যু নিজে কষ্ট করতে করতে মরে যাবে, কিন্তু সে কারোর ওপর বোঝ হতে চায় না। একদিন বৃষ্টির রাতে ইস্যু একা একা বাড়ি ফিরছিল। তখন হানা বাড়ির দিকে আসছিল। এই ইস্যুকে বৃষ্টিতে ভিজতে দেখে ছুটে আসে। আর আজকে হানা ইস্যুকে অনেক কথা শোনায়। সে এসে বলে, তুমি কেন কারোর সাহায্য নিতে চাও না? কেন কাউকে তোমার পাশে রাখতে চাও না? যে তোমাকে ভালোবাসে অন্তত সে তোমার পাশে থাকতে পারে না, তোমার কেয়ার করতে পারে না? ইস্যু বলে, তুমি এসব কেন বলছো? হানা বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি এসো, আমি তোমার জীবনের অংশ হতে চাই। তোমার অংশ হয়ে আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। তুমি আমাকে ছাড়া থাকতে পারলেও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার আমাকে না লাগলেও আমি তোমাকে একা ছাড়তে পারবো না। এই কথাগুলো হানা তাকে বলে এবং সে বলে যে আমি অনেক দিন ধরে তোমাকে বলতে চাইতাম, কিন্তু কখনোই বলতে পারতাম না। কিভাবে যেন আজকে বলে ফেলেছি। আজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। কথাগুলো বলে হানা লজ্জায় মাথা নিচু করে ফেলে, কিন্তু তাকে কাছে টেনে যত্ন করে গালে হাত রাখে ইস্যু। এরপর তাকে বাসায় নিয়ে আসে। কেউ পৃথিবীতে মানুষের খারাপ অবস্থায় কেউ কারোর পাশে থাকে না, কিন্তু হানা মেয়েটি তার খারাপ মানুষটার অবস্থাতে প্রতিটা মুহূর্তে তার সঙ্গে থাকছে। এটাই তো সত্যিকারের ভালোবাসা। এমন ভালোবাসা লাখে একজন মানুষের কপালে জোটে, আর কোনো পুরুষের পক্ষে এমন ভালোবাসা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই জন্য তো না চাইতেও নিজের মন যা চায় তা করে ফেলে। সে হাত ধরে। হানা অবাক হয়ে যায়, এই মানুষটা কি সত্যিই তার হাত ধরতে পারে? সে বিশ্বাস করতে পারছে না। এরপরে ইস্যু হানার আরও কাছে আসে আর হানার ঠোঁটে প্রথমবারের মতো ভালোবাসার ছোঁয়াটা লাগিয়ে দেয়। এরপর হানার আর ইস্যুর মধ্যে একটা সুন্দর মিষ্টি একটা সম্পর্ক গড়ে ওঠে। ইস্যু হানা তারা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, কিন্তু একদিন ইস্যু যখন হানাকে তার বাসায় পৌঁছে দিচ্ছিল তখন হানার বাবা তাদেরকে একসঙ্গে দেখে ফেলে। ইস্যু হানার বাবাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। হানা তার সম্পর্কের ব্যাপারে তার বাবা মাকে সব কিছু খুলে বলে দেয়। হানার বাবা এবং মা দুজনেই খুশি ছিল, কিন্তু যখন তারা এসে জানতে পারে যে ইস্যু হাঁটতে পারে না তখন তাদের মুখ একদম বিষণ্ণ হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে থাকার পরও তার বাবা মা বলে যে তুমি আর ওই ছেলেটার সাথে দেখা বা কথাবার্তা বলবে না। এটা বলে তিনি খাওয়া ছেড়ে উঠে যায়। মানা করা সত্ত্বেও হানা পরের দিন যাবে, কিন্তু সে কোনো কিছুই তাকে বলতে পারছে না। একদিন হানা রাত করে বাড়ি ফিরছিল, তখন ইস্যু ডক্টরের এখানে এসেছিল। সে হানাকে ইস্যুর সঙ্গে দেখে, তাদের সম্পর্ক বুঝতে পারে আর হানাকে বলে, আর রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। এইটা একদিনের ব্যাপার না, এটা সারা জীবনের ব্যাপার। ইস্যুর সাথে তোমার জীবন মোটেও সুখের হবে না। কিন্তু এরপরেও হানা ডক্টরের কথায় কোনো গুরুত্ব দেয় না। ভালোবাসা তো তাহলে, কিন্তু এখানেই শেষ নয়। হানার সবচেয়ে কাছের বন্ধু একদিন তাকে বোঝায় এটা সঠিক সিদ্ধান্ত নয়। তুমি তোমার জীবন নষ্ট করো না একজন পঙ্গু মানুষের সাথে। সারা জীবন কাটানো কিন্তু সহজ নয়, একদম সহজ ব্যাপার নয়। তাই হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। হানার মাও তাকে ফোন করে বোঝায় তুমি যে কাজটা করছো সেটা মোটেও ঠিক না। হানার সিদ্ধান্তের ওপর কেউ তাকে সাপোর্ট করছে না, চারদিক থেকে বাধা আসছে। এই জন্য সে অনেক কষ্ট পাচ্ছিল। একদিন ইস্যু আর হানা বাড়ি ফিরছিল, তখন হানা একটি লোকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনের ওপর পড়ে যায়। ইস্যু তাকে ধরতে পারে না। এক্ষুনি ট্রেন আসবে। হানা অজ্ঞান হয়ে গেছে।
কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে বাঁচাতে পারছে না ঈশ্বর। কিন্তু ভাগ্যক্রমে ট্রেন আসার ঠিক আগের মুহূর্তে কিছু লোক এসে হানাকে বাঁচায়। তাদের কপাল অনেক ভালো ছিল, যে নয়তো আজকে ঈশ্বর চোখের সামনে হানার মৃত্যু দেখতে হতো। এরপর হানাকে হসপিটালে ভর্তি করা হয়। হানার পায়ে চোট লাগে, ছোট একটা ফ্র্যাকচার হয়ে যায়, এই জন্য সে বেশ কয়েকদিন হাঁটতে পারবে না। ঈশ্বর ভাবতে থাকে, হানার যে অবস্থা হয়েছে এটা তার জন্য হয়েছে। সে যদি আমার জীবনে না থাকতো তাহলে তার জীবনের কোনো সমস্যাই থাকতো না। কিছুক্ষণ পর হানার সাথে দেখা করতে আসে তার বাবা মা, এবং তারা সেখানে ঈশ্বরকে দেখে রেগে যায় এবং বলে, এসব কিছু আমার জন্যই হয়েছে, আমি জানি। এই কথাটা ঈশ্বর বলে ওঠে, নিজের নামে দোষ চাপিয়ে দেয় আর বলে যে এই সব জিনিস বা ঘটনা আমার জন্যই হয়েছে, এর জন্য আমিই দোষী। আপনাদের মেয়েকে বাঁচাতে পারিনি, আমি তার একদম কাছাকাছি ছিলাম। আমার জায়গায় অন্য কেউ হলে হানাকে বাঁচাতে পারতো, কিন্তু আমি পারিনি। এই সব বলে সে নিচের মাথা নিচু করে তাদের কাছে ক্ষমা চায়। এরপর হানার বাবা ঈশ্বর সাথে কথা বলার জন্য ইচ্ছুক হয়। এই নিয়ে সেখান থেকে বাইরে আসে। এখানে তাদের মাঝে কিছু কথাবার্তা হয়। দূর থেকে হানা দেখতে পায় তার বাবা আর ঈশ্বর কথা বলছে। এরপর এই অবস্থাতেই সে হানাকে কোনো দোষ দিচ্ছে না, কিন্তু হঠাৎ তাকে জড়িয়ে ধরে ফেলেছে। যদিও সে হানার বাবার কথা বলার জন্য অনেক কষ্ট চেপে রেখেছে, কিন্তু সে হানাকে কিছুতেই বুঝতে দিচ্ছে না এর নামই আসল পুরুষ, অর্থাৎ যে তাকে অনেক কষ্টের মধ্যে রেখেও নিজের কোনো কষ্ট বলবে না এবং ভালোবাসার মানুষকে কিছু বুঝতে দেবে না, সেই হলো আসল পুরুষ। হসপিটাল থেকে হানা দেখতে পায় যে ছাড়া পেলে দুজনে কোথাও ঘুরতে যাবে। তাই তারা দুজন মিলে এই ডিসাইডটা করে যে তুমি যদি হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাও তাহলে আমরা নিশ্চয়ই কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাব। কিছুদিন পর হানা ঠিক করে ঈশ্বরের অবস্থাতে হানা ঈশ্বর পাশে ছায়া হয়ে দাঁড়াবে। সে তাকে বলে, আমি কোনো দিন ছেড়ে যাব না। তারা অনেক মজা করে, একসাথে অনেক সুন্দর সময় কাটায়। এরপরেই হানা নিজের কিছু কথা বলে। হানাকে বলে, আমি কোনো দিন ভাবিনি আমার এই অবস্থাতে আমি আবার কাউকে নতুন করে ভালোবেসে ফেলবো। কোনো দিন আশা করিনি আমার এই অবস্থাতে কেউ আমার পাশে ছায়া হয়ে দাঁড়াবে। তাই সে হানাকে জড়িয়ে ধরে বলে, আমি কোনো দিন চাইনি আমি কারোর ওপর বোঝ হব, এজন্যই কাউকে আমার কাছে আসতে দিইনি। কিন্তু আমি তোমাকে আটকাতে পারিনি। আমি তোমাকে ভালোবেসেছি, নিজের করে সারা জীবনের জন্য পেতে চেয়েছি, কিন্তু আমাদের সম্পর্কের জন্য তোমার এবং তোমার পরিবারের অনেক সমস্যা হয়ে যাবে। আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আমি তোমার চোখে কষ্ট আমি দেখতে চাই না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হবে এটা আমি চাই না। আমি তোমার সঙ্গে আর দেখা বা কথাবার্তা কিছু বলবো না। কোনো দিন তুমি আমার সামনে এসো না, আর কোনো দিন তুমি আমাকে ভালোবেসো না, আর কোনো স্বপ্ন আমাকে দেখিও না প্লিজ। শেষবারের মতো আবার তারা জড়িয়ে ধরে এবং সুখের কান্না কেঁদে ফেলে। একটু কেঁদে কেঁদে বলে, আর কোনো দিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে না। এরপর হানা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পার হয়ে যায়। হানা তার বাবা মায়ের খেয়াল রাখতে শুরু করে। নিজের কষ্ট চেপে রেখে সে তাদের হাসি খুশি রাখার চেষ্টা করে, কিন্তু সে ভেতর থেকে খুশি ছিল না। আর যখন একা থাকে তখন সে সবসময় ঈশ্বর কথা ভাবে। সে তাকে অনেক মিস করে। তার সাথে কাটানো সময়গুলো তার বারবার চোখের সামনে ভেসে ওঠে। একদিন হঠাৎ ঈশ্বর ডক্টরের কল আসে। তিনি বলেন, ঈশ্বর একটা অপারেশন হতে চলেছে। আপনি ঈশ্বর সঙ্গে দেখা করতে চাইলে হসপিটালে একবারের জন্য আসুন। এটা ঈশ্বর জন্য অনেক বড় একটি অপারেশন। যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে তার জীবন চলে যেতে পারে। এই খবর শোনার পর সে ছুটে তার বাবার কাছে চলে আসে। সে বলে, এই মুহূর্তে আমার ওর পাশে থাকাটা অনেক জরুরি। এখানে ঈশ্বর বাবা তার কাছে মাপ চায় আর তাকে বলেন, আমি জানি তুমি আজ পর্যন্ত যাকে ভালোবাসো সে সত্যিই অনেক ভালো মানুষ, অনেক বড় মনের ছেলে। আর এখানে তিনি তার মেয়েকে বলেন যে তিনি বলেননি যে তার মেয়ের জীবন থেকে তাকে সরে যেতে, বরং সে নিজেই বলেছে, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের মেয়ের জীবন থেকে সরে যাব। যে মানুষই নিজে এত খারাপ অবস্থাতেও একা চলার সাহস রাখে, কারোর ভালোর জন্য কারোর জীবন থেকে সরে যাওয়ার বড় বড় স্যাক্রিফাইস করতে পারে, সে অবশ্যই ভালো মানুষ। তার স্ত্রী নিজের মেয়েকে তার কাছে যেতে বলেন এবং হানা ছুটে চলে আসে ওর সাথে দেখা করতে হসপিটালে। এবং চলেছে যেখানে অপারেশন চলছিল সে দেখতে পায় একজন ডক্টর হানাকে ইস্যুর লেখা একটা চিঠি দিয়ে দেয়। সেটা জানার জন্য লিখেছিল যে অনেক সময় গেছে, কালকে আমার অপারেশন হবে। আমার অপারেশন সাকসেসফুল হবে কি হবে না সেটা আমি জানি না। আমি তোমার সাথে আবার দেখা করতে পারবো কি পারবো না সেটাও জানি না। আর আমি এটাও জানি না যে কেউ আমাকে এতটা ভালোবাসতে পারে।
তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। তুমি যার জীবনের অংশ হবে সে অনেক ভাগ্যবান একটি ছেলে হবে। তুমি যতক্ষণ আমার জীবনে ছিলে আমি অনেক খুশি ছিলাম। আমার জীবনে যত সময় তুমি আমাকে যত সুন্দর মুহূর্ত উপহার দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে না, আমি মন থেকে চাই তুমি সবসময় সুখে থাকো। যদি আমি ফিরে এ যাত্রায় আসি তাহলে আমি তোমার সাথে আমাদের কলেজের মাঠে দেখা করতে আসব। আবার 7.5 দিন পর আমি সুস্থ হয়ে যাব। আমি যদি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে আসব। তুমি আমার জন্য অপেক্ষা করো। এই লেখাটি পড়ে হানা অনেক কান্নাকাটি করে ফেলে। 7 দিন পার হয়ে যায়। হানা অনেকক্ষণ ধরে কলেজের মাঠে অপেক্ষা করছে, কিন্তু ইস্যু আসছেই না। এর মানে সে কি আসবে না? সে কি আর নেই? সে যখন ধরেই নিয়েছিল ইস্যুর সাথে তার কোনোদিন দেখা হবে না, তখনই তাকে ডাকে অপারেশন সাকসেসফুল হয়েছে বলে। ইস্যু বেঁচে আছে, কিন্তু হানার কাছে সে হাসি মুখে বলে, কেমন আছো? হানা বলে, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই। আমি কখনো তোমায় ছেড়ে যাব না। আবার এইরকম বলতে থাকে। সেদিন তার বাবা বলে, সেদিন আমার বাবা বলেছিল আমি তোমার সঙ্গে থাকি, তুমি খুব ভালো, কিন্তু তুমি একজন ছেলে হওয়া সত্ত্বেও তুমি আমাকে বারণ করে দিয়েছো ভালোবাসার দিক থেকে। আর সে বলতে চায় যে আর আমাদের মাঝে কেউ কোনোদিন সমস্যার বাধা সৃষ্টি করতে পারবে না। হাজার বাধা আসলেও আমি তোমার হাত ছাড়তে পারবো না। ইস্যু বলে, সৃষ্টিকর্তা হয়তো আমাকে এত বড় অপারেশনের পর ফিরিয়ে এনেছেন শুধু তোমার জন্য। আমিও তাকে হারাতে চাই না। এরপর হানার দিক থেকে সে নিজের হাত বাড়িয়ে দেয়। হানা হাত ধরে এবং তাকে কাছে টেনে নিয়ে কিস করে। আর এরকম মিষ্টি একটা মুহূর্তের সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। আপনাদের অনেকেরই মনে হচ্ছে হয়তো এই ধরনের জিনিসগুলো হয়তো চলচ্চিত্র জগতেই সম্ভব, কিন্তু বাস্তবে এরকম অনেক কিছু উদাহরণ তোমরা পাবে যেগুলো ঠিক এরকমই সুন্দর। এই সব ভালোবাসার মানুষরা সঠিক মানুষের জন্যই তৈরি থাকে। তাই নিজে করে ভাষা ভুলগুলো বারবার ধরে না ভাবে এগুলোকে ক্ষমা করে দিন। যতবার ভাববেন ততবার ভেবে ভেবে আপনি ভুলটাকে বেশি করে করবেন। নিজের মনের মানুষটাকে বেশি করে ভালোবাসুন। দেখবেন একটা সময় পর ঠিকই সে তোমার মূল্য বুঝতে পারবে।